আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাভিলা, একই সঙ্গে ফেসবুক লাইভে। আজকে আমি এখনকার রাজনীতি সম্পর্কে একটু কথা বলবো, কিন্তু তার সাথে প্রথমে আমার পরিচিত হবে সেই বঙ্গবন্ধুর আমলে। এই যে আমাদের জাতীয় নেতারা, যাদের হাতে আমাদের জনগণের ভাগ্য, দেশের ভবিষ্যৎ, সেই সব নেতারা কিছু কিছু ক্ষেত্রে এমনই আবেগী হয়ে পড়েন, যার জন্য জাতির অনেক ক্ষতি হয়, দেশের অনেক ক্ষতি হয়। যেমন ধরেন বঙ্গবন্ধু, তিনি তার যুদ্ধকালীন মন্ত্রিসভা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে ভুল বুঝলেন তার নিজের আবেগের চিন্তাভাবনায়, যে তিনি প্রধানমন্ত্রীত্ব বিলোপ করে রাষ্ট্রপতি শাসন চালিয়ে গেলেন এবং তাজউদ্দিন আহমেদের মতো লোককে তার মন্ত্রিসভা থেকে বাদ দিলেন। হয়তো এখানে ষড়যন্ত্রকারীদের জোরালো ভূমিকা ছিল, কিন্তু ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্রকারী, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় নেতাদের তো সব বিষয় বুঝতে হবে। তাহলে কী হলো, তাজউদ্দিন আহমেদ তার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন, তার জায়গা দখল করলেন ষড়যন্ত্রকারীরা। পরিণামে কী হলো, আমরা সেই ৭৫ 15ই আগস্ট দেখলাম, এবং সেটা অন্য কারণেই আছে, কিন্তু অনেক সব কারণের ভিতরে তো এটাও একটা। কারণ তাজউদ্দিন আহমেদের মতো বিচক্ষণ লোক যদি তার পাশে থাকতেন, হয়তোবা তার দৃষ্টিতে এগুলা ধরা পড়ত। আবার এমনও শুনছি যে সেনাবাহিনীর তরফ থেকে চরম অসন্তুষ্টি ছিল রক্ষী বাহিনী গঠন করা নিয়ে। উনি কার বুদ্ধিতে বা কোন আবেগতাড়িত হয়ে সেই তার এককালীন সহকর্মী, দলীয় এবং ভিন্ন দলীয়, যারা অন্য দল করলেও তার শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং দেশের জন্য নিবেদিত ছিলেন, সেই সব লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। কিন্তু স্বাধীনতার পরে তখন উনি ওনার আওয়ামী লীগ দলীয় সরকার গঠন করে, তাহলে কী হলো, ওই লোকগুলা বিরোধী কাতারে পড়ে গেলেন এবং বঙ্গবন্ধু তাদেরকে প্রতিপক্ষ ভাবতে শুরু করছিলেন। কেন, এটা তো ওই সময় স্বাধীনতা পরবর্তীতে তো এরকম হওয়ার কথা ছিল না, সেটা আমি আরও আগেও বলছিলাম, আবারও বলি। তাহলে উনি একদলীয় শাসন না করলে, আওয়ামী লীগের দলীয় শাসন যদি না চালু করতেন, তাহলে তো সবাইকে নিয়ে সর্বদলীয় সরকার করতে পারতেন। এখন একদলীয় শাসন করার ওনার আওয়ামী লীগ দলীয় শাসন কার্য শুরু করার জন্য অন্যদেরকে তাদেরকে বিরোধী কাতারে ফেললেন, এবং শুধু বিরোধী দলে ফেলেই ক্ষান্ত হন নাই, তাদের মতামতকে উপেক্ষা করে তাদেরকে দমন পীড়নও শুরু করছিলেন। তার পরিণাম, তার পরিস্থিতিতে উনি রক্ষী বাহিনী গঠন করলেন। এবং কী করছেন এরা, রক্ষী বাহিনীর ঘটনা বাংলাদেশের ওই সময়ের মানুষেরা প্রত্যক্ষভাবে জানে, আর পরবর্তীতে সবাই মুখে মুখে শুনে অনেকেই জানতে পারছেন। এখন এই যে দেখেন, তার পরবর্তীতে শেখ হাসিনা, সে দেখলো না যে তার বাবার আমলে যারা তার পক্ষের লোক, বঙ্গবন্ধুর সাথে যারা একবারে মানে খুবই ঘনিষ্ঠ ছিল, তারাও মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করছেন। আবার তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেও কিন্তু সে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে প্রতিবাদ করছে এবং মোস্তাকের ডাকে সাড়া দেন নাই, যার পরিণামে ৩রা নভেম্বর আরও 3 নেতা সহ। তাহলে কিছু লোক মন্ত্রিসভায় থেকেও তারা জীবন বাঁচানোর কারণে হোক, যারা স্বেচ্ছায় মোস্তাকের মন্ত্রিসভায় অংশগ্রহণ করছে, তারা তো ষড়যন্ত্রকারী, কিন্তু যারা ইচ্ছের বিরুদ্ধে অংশগ্রহণ করছিলেন শুধু জীবনের মায়ায়, তারা তো অনেকই পরে আওয়ামী লীগ ফেরত আসছেন। সেটা আওয়ামী লীগ শেখ হাসিনা মূল্যায়ন করছেন, আমি তার প্রশংসা করি। কিন্তু যারা এই শফিউলের মতো সেনাপ্রধান, তিনি কি শুধুমাত্র একটা বা 2 ইউনিটের উপরই সেনাপ্রধান ছিলেন? তিনি তো পুরা বাহিনীর সেনাপ্রধান। তাহলে তিনি তো কোনো একটা ইউনিট নিয়ে বঙ্গবন্ধুকে সাহায্য করতে পারেন নাই, এবং বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। তারপরে যে বঙ্গবন্ধু সেনাবাহিনীর বিরুদ্ধে আচরণ করে, সেনাবাহিনীর মতামত, তাদের
সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে রক্ষী বাহিনী গঠন করলেন। সেই রক্ষী বাহিনী তো কোনো ব্যবস্থা নেননি। তাহলে এই একই ধারাবাহিকতায় শেখ হাসিনা যখন আমাদের এখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন ক্ষমতা আসলেন, তখন কিছু লোক হয়তো তারা গ্রেপ্তার এড়ানোর জন্য বা অন্য কোনো ভীতির কারণে হোক একটা আওয়ামী লীগ হাসিনা বিরোধী একটা চক্র তৈরি করছিলেন। সেটা তেমন আছে যে সেনা শাসকদের বা ওই সরকারের মানে আইওয়াস করার জন্য হতে পারে। কিন্তু শেখ হাসিনা কী করলেন, সেই সব লোকগুলোকে পরীক্ষিত নেতা তাদেরকে বাদ দিয়ে সেই পলক মলক ঝলক এই জাতীয় নেতা আনলেন। সেই বুকটা ফাটিয়ে যায় কত গায়িকাদের, তারা সংগঠনে থাকবে, তাদেরকে ছোটো করছি না, কিন্তু তারা তো তাদেরকে সংসদে নিয়ে আসার কোনো যুক্তি ছিল না। তাহলে কোথায় কাদেরকে বাদ রেখে আর কাদেরকে নিয়ে আসলেন? এবং নারী উন্নয়নের নামে মানে বিভিন্ন জায়গায় যেসব নারীদের বসিয়েছিলেন, তারা কি তাদের বিচক্ষণতার স্বাক্ষর রাখতে পারছেন? তারা কি তার আপৎকালীন সময় কিছু অন্য কাজে আসছে? অথচ আওয়ামী লীগের পরীক্ষিত নেতাদের উনি দূরে রাখছিলেন। তাহলে এখন দেখা গেলেন আরেকটা বিষয় দেখেন, ইকবাল করিম ভূঁইয়ার মতো লোক হাসিনা আমলের সেনাপ্রধান ছিলেন। তাহলে এখন বুঝতে পারেন যে তিনি যে সময় বিট্রে করতে চাইতেন কী অবস্থাটা হতো। তারপরে সারওয়ারদের মতো লোক ডিজিএফের প্রধান ছিলেন। তাহলে তিনি তো সে কোনো সময় সেই ভারতের ইন্দিরা গান্ধীর মতো একটা ঘটনা ঘটাতে পারতেন। তাহলে উনি কাদের বুদ্ধিতে বা কাদের পরামর্শে ওনার শাসনকার্যে এইসব পরীক্ষিত লোকদের বাদ রেখে এই বিতর্কিত লোকগুলোকে বিভিন্ন পদ পদবি দিলেন। তারপরে বিতর্কিত লোক যারা কম খ্যাতিসম্পন্ন লোক, তাদেরকে যারা একটা সংগঠনের সদস্য হওয়ার যোগ্য, তাদেরকে উনি একেবারে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। আর পরীক্ষিত লোকগুলোকে উনি ওনার জীবতা সেই যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, তারপরে মহিউদ্দিন খান আলমগীর, তারপরে এরকম আরও অনেক নেতার কথা বলতে পারবো, যারা খুব ডাকসাইটের নেতা ছিলেন, লেনিন, এরপরে ডাক্তার এই যে পুরানো ডাক্তার ঢাকার এই যে যাকে বাদ দিয়ে সেই হাজি সেলিম নেওয়া হলো, নামটাই মনে পারতেছি না। যাই হোক, এই ডাক্তার একজন খুব প্রখ্যাত একজন নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন। তো তাদেরকে বাদ দিয়ে উনি সেই তাদেরকে চমক দেখানোর নাম দিয়ে যে সব নেতাদের নিয়ে আসছিলেন এবং মন্ত্রীতে জায়গা দিয়েছিলেন, তারা কি স্বাক্ষর রাখছেন এটা তো আমরা সবাই দেখি। তাহলে এই নেতাদের এইসব বুঝতে হবে, তাদের এরকম কিছু আবেগী ব্যাপারে দেশের অনেক ক্ষতি হয়। সেনাবাহিনী নিয়ে কথা বলবো না, কিন্তু এই যে এখনকার আমাদের যে বর্তমান সেনাপ্রধান, তিনিও তো হয়তো কিছুটা আবেগপ্রবণ, এটা বোঝা যাচ্ছে। কারণ তিনি যেদিন 5ই আগস্টে 2 দিন আগে 3রা আগস্ট কি করবেন কি না করবেন সেটা তো ওরকম ঘোষণা না দিলেও পারতেন। হয়তো ঘোষণাটা না দিলে ব্যাপারটা তো তাড়াতাড়ি এই পর্যায়ে যাইতো না আমি মনে করি। তো এখন যাই হোক, সেটা উনিই জানেন কী অবস্থায় উনি এটা ঘোষণা দিয়েছিলেন, এবং সরকারও ভবিষ্যতে বুঝবেন যে তার কী ভূমিকা ছিল বা কী ভুল ছিল। মানুষ মাত্রই ভুল হয়। তো এখন আমাদের দেশটা স্বাভাবিক অবস্থায় আসুক, এটাই কামনা করি। আর এখন যে এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন যে গণহত্যায় আওয়ামী লীগের যেসব নেতা জড়িত নাই তারা ক্ষমা চেয়ে, যদি গণহত্যায় জড়িত না থাকে তাদের আবার ক্ষমা চাওয়ার দরকার আসবে কেন? আবার ক্ষমা চাইবে, ক্ষমা কার কাছে চাইবে? সেটা একটা ব্যাপার। আবার ক্ষমা চাইলে তারা কোন ব্যানারে রাজনীতি করবে, এটা উনি যদি বলেন সেটা একটু ব্যাখ্যা দিয়ে বলা উচিত। আর উনি ক্ষমা চাওয়ার জন্য বলছে, ওনার কাছে ক্ষমা চাইবেন উনি, বা তাদের ক্ষমা নেওয়ার মতো যোগ্য ব্যক্তি কিনা, কিছু একটা কথা বলে সেটা গুরুত্ব দিয়ে বলা উচিত। আর এখনকার এই যে আমাদের দেশীয় এবং
বাইরে যেসব বিষয়গুলো আলাপ আলোচনা আসছে, সবার মুখে মুখে আসছে, সেই সব ব্যাপারে সরকার যথেষ্ট সতর্ক অবস্থানে থাকা উচিত। তাহলে আমি মনে করি যে এই ছাত্র রাজনীতি আমরা স্বাধীনতার পূর্বে যে ছাত্র রাজনীতির দরকার ছিল, আমি মনে করি স্বাধীনতা পরবর্তী এখন আমাদের দেশে ছাত্র রাজনীতির দরকার নেই। তাতে ছাত্ররাও বাঁচবে এবং মাস্টাররাও তাদের সসম্মানে তাদের শিক্ষাদান চালাতে পারবেন। নাহলে এখন যে অবস্থা হয়েছে, ছাত্ররাও সঠিক রাস্তায় নাই, আর শিক্ষকরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অপদস্থ হইতেছে। এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি ছাত্ররা ছাত্র সংগঠন থাকবে, ছাত্র ইউনিয়ন থাকবে, কিন্তু ওই দলীয় কোনো রাজনীতি থাকবে না। এবং তাহলে ওই মাস্টারদের উপরে বা শিক্ষকদের উপরে এই ছাত্রদের এরকম বিভিন্ন রকমের আলটিমেটাম আসবে না। এরকম বিভিন্ন রুমে তালাবদ্ধ করে রাখা, বিভিন্নভাবে অপদস্থ করা, এই এমন ক্ষেত্রে বেশি দেখা যায় যে ধরে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় মারধর করার শিকার হয়। এসব করা উচিত না। এইসব বিষয় থেকে এখনই বিরত হওয়া উচিত। নাহলে আমাদের দেশের জন্য একটা শিক্ষা ব্যবস্থার উপর দারুণ দুর্দশা নেমে আসবে। আসসালামু আলাইকুম।